হ্যালো স্টুডেন্টস, তোমাদেরকে সবাইকে স্বাগত জানাই স্কোরডেমি বাংলাতে। স্কোরডেমি বাংলাতে আমি চলে এসেছি মিনাজ স্যার তোমাদেরকে আর একটা ব্র্যান্ড নিউ ফিজিক্সের ভিডিওতে। তো চলো শুরু করা যাক আমাদের সুপার 30 সিরিজের 3 নম্বর ভিডিও, ফোর্স অ্যান্ড লজ অফ মোশন। চলো শুরু করে যাক। তো তোমরা সকলে অবগত আছো যে আমাদের এই স্কোরডেমি বাংলাতে WBCS, ফুড এসআই, কলকাতা পুলিশ সহ সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের প্রস্তুতি নেওয়ানো হয় এই স্কোরডেমি বাংলাতে। এবং এই স্কোরডেমি বাংলার যে টেলিগ্রাম গ্রুপের চ্যানেলের যে কিউআর কোড সেটা এখানে আছে, তোমরা জলদি এটাকে স্ক্যান করে তোমরা জয়েন হয়ে যাও আমাদের টেলিগ্রাম গ্রুপে। এছাড়া আমাদের যে ভিডিও এর নিচে ডেসক্রিপশনেও আমাদের চ্যানেলের লিংক দেওয়া থাকবে। এবার আমাদের যে স্যারগুলো আছেন স্কোরডেমিতে তাদের সঙ্গে একটু পরিচিতি করে নেওয়া যাক। আমাদের সাথে হিস্ট্রি পড়াচ্ছেন অংশুমান স্যার, সৌমেন স্যার পড়াচ্ছেন ম্যাথামেটিক্স, তমালি ম্যাম আছেন ইংলিশে, এছাড়া অর্ঘ স্যার আছেন জিওগ্রাফিতে, শুভঙ্কর স্যার আছেন বায়োলজিতে, সিদ্ধার্থ স্যার আছেন কেমিস্ট্রিতে এবং জেনারেল নলেজে আছেন প্রীতিশ স্যার, আর শামীম স্যার আছেন রিজনিংয়ে। আর আমি মিনাজুল হক তোমাদের সাথে আছি ফিজিক্স নিয়ে। আজকে ক্লাসটা শুরু করার আগে আমরা যে সুপার 30 সিরিজটা শুরু করেছি সেটার যে ভিশন সেটা সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। সুপার 30 সিরিজে মেনলি আমাদের কী ফোকাস, যে আপকামিং যে WBCS প্রিলিমসের যে প্রস্তুতি আমরা চালাচ্ছি সেটা সুপার 30 সিরিজ সাহায্যে আমরা প্রিলিমসের প্রস্তুতি করানো হচ্ছে। তো প্রিলিমসে যদি ফিজিক্সের সিলেবাস দেখা যায় তাহলে ফিজিক্সের সিলেবাসটা হলো এটা। এর মধ্যে ফার্স্ট চ্যাপ্টার ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট এটা আমাদের কমপ্লিট করে দিয়েছি আমাদের ফার্স্ট ভিডিওতে, এবং মেকানিক্স চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা আমরা করিয়েছি আরেকটা ভিডিওতে। যদি তোমরা এখনও ওই ভিডিওগুলি না দেখে থাকো অবশ্যই গিয়ে আমাদের যে ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো অ্যাভেলেবেল আছে, তোমরা দেখে নিও। আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব একদম প্রথম থেকে ভিডিওগুলো দেখতে, তাহলে তোমাদের কি একটা ক্রমানুক্রমিক ক্রম বজায় থাকবে। তো আজকে আমরা শুরু করতে চলেছি মেকানিক্সের ফার্স্ট পার্ট হয়ে গেছে, আর একটা পার্ট সেকেন্ড পার্টের যে ফোর্স অ্যান্ড লজ অফ মোশনটা শুরু করতে চলেছি। এবার শুরু করার আগে ডাইরেক্ট কোশ্চেনে ঝাঁপ না দিয়ে আমরা একটু জেনে নেই ফোর্স আর লজ অফ মোশন সম্পর্কে। ফোর্স ও লজ অফ মোশন সম্পর্কে জানতে গেলে আমাদেরকে প্রথমেই জানতে হবে নিউটনস লজ অফ মোশন। নিউটনস লজ অফ মোশন আমরা জানি, ছোটবেলায় পড়েছি যে নিউটনের 3টি গতিসূত্র আছে, ফার্স্ট ল, সেকেন্ড ল অ্যান্ড থার্ড ল। প্রথমে আমরা নিউটনস ফার্স্ট ল অফ মোশন, এটাকে বলছি আমরা লজ অফ ইনার্শিয়া। এটা কি বলছে? বলছে অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট টু স্টে অ্যাট রেস্ট, অ্যান অবজেক্ট ইন মোশন টেন্ডস টু স্টে মোশন with the same speed and the same direction unless acted upon an external force. এটা মানে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে সে রেস্টেই থাকবে, যদি মোশনে থাকে অর্থাৎ কোনো স্পিডে চলে বা গতিবেগ নিয়ে চলে তাহলে সেই সেম ভেলোসিটিটাকে বজায় রাখবে আনটিল, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে, আনটিল এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন ইট। এবার এখানে কিন্তু সামান্য ভুল আছে, বলো তো এই ভুলটা কি? যে এক্সটার্নাল ফোর্সটা অ্যাপ্লাই করা হবে সেটা অবশ্যই হতে হবে আনব্যালেন্স ফোর্স, নট আ ব্যালেন্স ফোর্স। যদি ব্যালেন্স ফোর্স অ্যাপ্লাই করি তাহলে কিন্তু এটা কিন্তু অ্যাপ্লাই হবে না। এখানে অবশ্যই বলা উচিত যে আনব্যালেন্স ফোর্স, আনব্যালেন্স ফোর্স। কেন আনব্যালেন্স ফোর্স? দেখো তোমাদের প্র্যাকটিক্যাল এক্সামের সাহায্যে বোঝাচ্ছি। বলছে কি, অবজেক্ট ইজ ইন রেস্ট অলওয়েজ ট্রাই টু বি ইন রেস্ট, অলওয়েজ ট্রাই টু বি ইন রেস্ট যদি কোনো এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই না করি। আর যদি এর মোশনে থাকে তাহলে কি সেম মোশনে চলতে থাকবে আনটিল অ্যান এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড অন ইট। এবার দেখো একটা অবজেক্ট আছে, এটার সাহায্যে আমি একটা
ফোর্স অ্যাপ্লাই করছি, আর সেম অ্যামাউন্টের ফোর্স আমি অ্যাপ্লাই করছি বাঁ দিক দিয়ে, এবং সেম অ্যামাউন্টের ফোর্স আমি অ্যাপ্লাই করছি ডান দিক দিয়ে। সেম অ্যামাউন্ট অর্থাৎ সেম ম্যাগনিটিউডে ফোর্স আমি অ্যাপ্লাই করছি। ফোর্স অ্যাপ্লাই করা সত্ত্বেও কিন্তু এর কোনো মুভমেন্ট হচ্ছে না, তাহলে কি নিউটনের গতিসূত্রটা ভুল? কোনো মতেই ভুল না, কারণ নিউটনের গতিসূত্রে বলা আছে যে ফোর্সটা অ্যাপ্লাই করা হবে সেটা অবশ্যই হতে হবে আনব্যালেন্স ফোর্স, অর্থাৎ ব্যালেন্স ফোর্স যদি অ্যাপ্লাই করি তাহলে কিন্তু সেটা চলবে না। ঠিক আছে, এটা কিন্তু অবশ্যই মনে রাখবে, এক্সটার্নাল আনব্যালেন্সড ফোর্স। ঠিক আছে, ইন আদার ওয়ার্ডস অ্যান অবজেক্ট উইল নট চেঞ্জ ইটস স্টেট অফ রেস্ট অর ইউনিফর্ম মোশন আনলেস আ ফোর্স, obviously unbalanced force, is applied to it. This law introduced the concept of inertia. কনসেপ্ট অফ ইনার্শিয়া, যারা আমার আগের ভিডিও দেখেছো সে আগের ভিডিওতে আমি আলোচনা করেছি টাইপস অফ ইনার্শিয়া সম্পর্কে। এই ইনার্শিয়া ধারণা কোন ল দেয়? ফার্স্ট ল দেয়, হুইচ ইজ অ্যান অবজেক্টস রেজিস্ট্যান্স টু চেঞ্জ ইটস স্টেট অফ মোশন। ঠিক আছে, অর্থাৎ কোনো অবজেক্ট যদি রেস্টে থাকতে চাই, তখন যদি আমরা এটাকে মোশনে নিয়ে যেতে চাই, তখন অবজেক্ট যে রেজিস্ট করবে অর্থাৎ স্টেট চেঞ্জ করার জন্য যে বাধা দেবে সেটাকে আমরা বলছি ইনার্শিয়া। এবার ইনার্শিয়া তিন রকমের হয়, ইনার্শিয়া অফ মোশন, ইনার্শিয়া অফ রেস্ট আর ইনার্শিয়া অফ ডিরেকশন। আমার আগের ভিডিওতে এই নিয়ে আলোচনা করেছি, একবার আমি বলে দেই। ইনার্শিয়া অফ রেস্ট নাম্বার 2টা আসছে, ইনার্শিয়া অফ মোশন নাম্বার 3তে আসছে ইনার্শিয়া অফ ডিরেকশন। এবার এগুলোর মানে কি? প্রথমে জানা যাক ইনার্শিয়া অফ রেস্ট সম্পর্কে, অর্থাৎ কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে সে রেস্টেই থাকার চেষ্টা করবে। এটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমরা দেখতে পাবো যখন আমরা কোনো বাসে উঠি। যখন বাস হঠাৎ চালু হয়, জাস্ট স্টার্ট হয়, তখন কি হয়? আমাদের যে আপার বডি আছে সেটা ব্যাকওয়ার্ডে অর্থাৎ পিছন দিকে হেলে যায়। কেন? কারণ আমরা যখন বাসে বসে থাকি তখন আমাদের বডি থাকে রেস্টে, সুতরাং আমাদের বডি রেস্টেই থাকতে চায় ডিউ টু ইনার্শিয়া অফ রেস্ট। এবার যখন বাসটা স্টার্ট করলো, বাসটা তো মুভমেন্ট করলো, কিন্তু আমাদের বডি কি করবে? রেসিস্ট করবে যে আমি রেস্টেই থাকবো। সেই জন্য আমাদের আপার বডি কি করে? পিছনের দিকে হেলে যায়, অর্থাৎ আগের পজিশনে থাকতে চায়। এটা হয়ে গেল ইনার্শিয়া অফ রেস্ট। এবার ইনার্শিয়া অফ মোশন, এটা কি জিনিস? আবার বাসে ফিরে চলো, তোমরা বাসে যাচ্ছ, বাস একটা বেশ স্পিডে যাচ্ছে, একটা পজিশনে এসে বাস হঠাৎ ব্রেক কষলো, তখন কি হবে? আমরা ঝপাং করে সামনের দিকে ঝুঁকে যাবো, আমরা সবাই, সমস্ত যাত্রীরা। তোমরা এটা এক্সপিরিয়েন্স করেছো, যখন হঠাৎ করে কোনো বাস ব্রেক মারে তখন কি হয়? আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এর কারণটা কি? কারণ যখন আমরা কোনো মুভিং বাসে বসে আছি তখন আমাদের বডিটাও কিন্তু মুভ করছে, অর্থাৎ বাস মোশনে আছে এবং বাসের সাথে সাথে আমাদের বডিটাও কি আছে? মোশনে আছে। তো কি করবে? আমাদের বডি মোশনেই থাকতে চাই। সেই জন্য যখন বাস হঠাৎ করে ব্রেক করে, অর্থাৎ বাস যখন রেস্টে থাকতে চায়, তখন কি হবে? আমাদের বডি থাকতে চাইবে মোশনে। বাস ব্রেক করে মানে কি? আমাদের বাসটা তখন কি চাইছে? রেস্টে থাকতে চাইছে, কিন্তু আমাদের বডি ছিল মোশনে, তাই থাকতে চাইবে, অবশ্যই মোশনে থাকতে চাইবে। তখন কি করে? আমাদের বডি এটাকে রেসিস্ট করে। সেই জন্য কি হয়? আমাদের যে আপার বডি সেটা সামনের দিকে ঝুঁকে যায়। এটাকে আমরা বলবো ইনার্শিয়া অফ মোশন। নেক্সট কি? ইনার্শিয়া অফ ডিরেকশন। এটা কি জিনিস? আবার তোমরা বাসে ফিরে চলো, বাসে তোমরা যাচ্ছ, এবার সামনে কি হলো? রাস্তায় একটা শার্প টার্ন এলো। যখন শার্প টার্ন এলো, বাসও কি করবে? একটা টার্ন নেবে। বাস যখন টার্ন নেবে তখন দেখবে আমরা বাস যদি বাঁদিকে টার্ন নেয়, আমরা কি? ডান দিকে হেলে যাই। কেন এমন হয়? কারণ বাস সাপোজ নর্থ অর্থাৎ উত্তর দিক বরাবর যাচ্ছে, উত্তর দিক বরাবর যেতে যেতে হঠাৎ পশ্চিম দিকে টার্ন নিল, আমাদের বডি কোন দিকে যাবে? তখন পূর্ব দিকে ঝুঁকে পড়বে। কেন? যখন আমাদের কোনো বাস একটা নির্দিষ্ট ডিরেকশনে যাবে, আমাদের বডিও তো সেই নির্দিষ্ট ডিরেকশনে যাচ্ছে,
সুতরাং যখনই বাস টার্ন নিচ্ছে আমাদের বডি কিন্তু সে আগের পজিশনেই অর্থাৎ আগের ডিরেকশনেই থাকতে চাইবে, তাই কী করবে? রেসিস্ট করবে ডিরেকশন চেঞ্জ হওয়ার জন্য, ডিরেকশন চেঞ্জ না করার জন্য। এটাকে বলছি আমরা ইনার্শিয়া অফ ডিরেকশন। আশা করি সবাই বুঝতে পেরেছো। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নিউটনস সেকেন্ড ল অফ মোশন, ল অফ অ্যাক্সেলারেশন। কি বলছে এটা? দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট directly proportional to the net force. Directly proportional to the net force, very much important. Net force acting on it and inversely proportional to its mass. This law is often written F is equal to ma. এই যে ফর্মুলা F equal to ma, এখানে Fটা কি? F হলো এখানে ফোর্স, M হচ্ছে গিয়ে মাস, এটা হচ্ছে অ্যাক্সেলারেশন, SCE সংক্ষেপে অ্যাক্সেলারেশন, where F represents the force applied on the object, M is the mass and A is the resulting acceleration. It explains how the motion of an object changes when we applied a force, when a force is applied to it. অর্থাৎ যখন কোনো অবজেক্টের উপরে ফোর্স অ্যাপ্লাই করা হবে তখন কী হবে? তার মোশনের চেঞ্জ হবে, এবং ফোর্স যেদিকে অ্যাপ্লাই করা হবে ডিরেকশন অফ চেঞ্জ অফ মোশন সেই দিকেই হবে। ঠিক আছে? নেক্সট, থার্ড ল, নিউটনস থার্ড ল অফ মোশন, দ্য ল অফ অ্যাকশন অ্যান্ড রিয়াকশন। For every action there is an equal and opposite reaction. অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। This law states that when an object exerts a force on another object, the second object exerts an equal but opposite force on the first object. In other words, all force occurs in pairs. অর্থাৎ যদি সেখানে কোনো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে বাঁ দিক থেকে ডান দিকে, অবশ্যই একটা অপোজিট ফোর্স তার উল্টো দিক দিয়ে অর্থাৎ ডান দিক থেকে বাঁ দিকে অ্যাপ্লাই হবে, সেজন্য কি একটা পেয়ারে হবে। ঠিক আছে? কখন একটা ফোর্স হবে না, একটা ফোর্স থাকলে অবশ্যই তার একটা রিয়াকশন ফোর্সও থাকবে। অ্যান্ড দিস লস এক্সপ্লেন্স হাউ অবজেক্টস interact with each other through forces and crucial in understanding phenomena like walking, propulsion and more. These laws of motion provide the foundation for understanding how objects move and interact with each other under the influence of forces, and they are essential principle in the field of classical mechanics. অত কিছু বলার দরকার নাই, শুধু বুঝে রাখবে যে প্রত্যেক ফোর্সের একটা ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন ফোর্স হবে। যদি একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়, সাপোজ দিস ইজ অবজেক্ট 1, দিস ইজ অ্যান অবজেক্ট 2, আ ফোর্স অ্যাপ্লাইং to 2 by 1 represented by F12. সো এখানে একটা অপোজিট ফোর্স বাট ম্যাগনিটিউড সেম, যদি এ 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করে 2 এর উপরে, 2ও 10 নিউটন ফোর্স অ্যাপ্লাই করবে এর উপরে, ম্যাগনিটিউড উইল বি সেম বাট ডিরেকশন ইজ অপোজিট। সো F12 ইকুয়াল কেন? ম্যাগনিটিউড সেম, মাইনাস F21, মাইনাস কেন? ডিরেকশন অপোজিটে। এ করছে বাঁ দিক থেকে ডান দিকে অ্যাপ্লাই ফোর্স, 2 করছে ডান দিক থেকে বাঁ দিকে। ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো নিউটনের 3টে গতিসূত্র। যদি কেউ বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাবে। ঠিক আছে? এবার আসে কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্সের ধারণা নিয়ে আমরা। কনজারভেটিভ ফোর্স কাকে বলছি? A conservative force is a type of force in physics that satisfies two important conditions. First of all, path independence, অর্থাৎ
যে ফোর্সটা হবে কনজারভেটিভ ফোর্স সেটা হবে পাথ ইন্ডিপেন্ডেন্ট। সেটা কি জিনিস? সাপোজ দিস ইজ 1 পয়েন্ট, দিস ইজ পয়েন্ট 2, 1 2, 3 ব্যক্তি আছে। ফার্স্ট জন কি করলো, এই পথ ধরে এদিকে গেল, ফার্স্ট ধরছি এ। দ্বিতীয় ব্যক্তি গেল সোজা পথ ধরে, আর তৃতীয় ব্যক্তি গেল এই পথটা ধরে। দিস ইজ এ, দিস ইজ বি অ্যান্ড দিস ইজ সি। তিনজন মানুষ। আর কনজারভেটিভ ফোর্স হলে কি হবে? কনজারভেটিভ ফোর্স হলে কি হবে, যে ওয়ার্ক ডান ফ্রম এ টু বি বাই আ ফোর্স উইল বি ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ। অর্থাৎ ডাব্লিউ এ ইকুয়াল টু ডাব্লিউ বি ইকুয়াল টু ডাব্লিউ সি। তিনজনের দ্বারাই যে ওয়ার্ক ডানটা করা হলো সেটা হবে সেম, কারণ কোন পথে যাচ্ছে, কোন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এটা ডিপেন্ড করছে না, শুধু ডিপেন্ড করছে পজিশনের উপরে। যেহেতু পজিশন 1 অ্যান্ড পজিশন 2 ইজ সেম ফর এ বি সি, সবাই এ থেকে শুরু করে, সবাই 1 থেকে শুরু করে 2তে গিয়েছে। পাথ আলাদা হলেও কিন্তু পয়েন্টটা কিন্তু ইনিশিয়াল পয়েন্ট আর ফাইনাল পয়েন্ট কিন্তু সেম। তাই কি হবে, এখানে ওয়ার্ক ডানটা হবে সেম, কোন পথে গেল এর উপরে কিছু ডিপেন্ডেন্ট থাকবে না। তাই কনজারভেটিভ ফোর্সটা কাকে বলবো, যে ফোর্সটা হবে পাথ ইন্ডিপেন্ডেন্ট, ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স হুইচ ইজ পাথ ইন্ডিপেন্ডেন্ট। নেক্সটে চলে যাই, কনজারভেটিভ ফোর্স অফ মেকানিক্যাল এনার্জি। এ কনজারভেটিভ ফোর্স conserves mechanical energy with a closed system. The sum of objects' kinetic energy and potential energy remains constant as the object moves within the field of a conservative force. অর্থাৎ টোটাল এনার্জি কনস্ট্যান্ট থাকবে যদি কনজারভেটিভ ফোর্স হয়। কাইনেটিক এনার্জি will represent KE, potential energy will be represented by PE, will be constant C. ওকে, নেক্সট এটাকে আমরা আগে একটু আগেই পড়লাম, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি দেখবে কনস্ট্যান্ট থাকবে। এবার এক্সাম্পলস অফ কনজারভেটিভ ফোর্স হুইচ ইজ গ্র্যাভিটেশনাল ফোর্স অ্যান্ড ইলাস্টিক স্প্রিং ফোর্স, এইগুলো কি কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পল। এবার চলে যাই আমরা নন কনজারভেটিভ ফোর্স। নন কনজারভেটিভ ফোর্সকে কি বলছি আমরা, যদি ওয়ার্ক ডান বাই দ্য ফোর্স ইজ ডিপেন্ড অন ইটস পাথ, অর্থাৎ কোন পথে যাচ্ছে তার উপরে ডিপেন্ড করছে ওয়ার্ক ডানটা। আগে এটা কি ছিল, কোন পথে যাচ্ছে ডিপেন্ড করছে না, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম থাকলেই ওয়ার্ক ডান হবে সেম। ওটা ছিল পাথ ইন্ডিপেন্ডেন্ট, এটা হবে পাথ ডিপেন্ডেন্ট। সেটা কি জিনিস, আবার সেম এক্সাম্পল নিচ্ছি। সাপোজ এটা পয়েন্ট 1, পয়েন্ট 2, পয়েন্ট 1 ইনিশিয়াল পয়েন্ট, পয়েন্ট 2 ফাইনাল পয়েন্ট। ফার্স্ট জন এই পথ দিয়ে গেল, দ্বিতীয় জন স্ট্রেট লাইন দিয়ে গেল, আর তৃতীয় জন এই দিক দিয়ে গেল। ফার্স্ট জন ধরা যাক এ, দ্বিতীয় জন বি, তৃতীয় জন সি। নন কনজারভেটিভ ফোর্স কি হবে, ওয়ার্ক ডান বাই দিস 3 পিপল উইল বি ডিফারেন্ট, অর্থাৎ তিনজনের ক্ষেত্রে ওয়ার্ক ডান হবে আলাদা। ডাব্লিউ এ নট ইকুয়াল টু ডাব্লিউ বি নট ইকুয়াল টু ডাব্লিউ সি, বিকজ তিনজনেরই পথ কিন্তু আলাদা। ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম হলেও পথ কিন্তু কি হচ্ছে আলাদা, তাই ওয়ার্ক ডাউনও কি হবে ডিফারেন্ট। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। নো কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি, অর্থাৎ এক্ষেত্রে আমি আগের ক্ষেত্রে যেমন বলেছিলাম কনজারভেটিভের ক্ষেত্রে মেকানিক্যাল এনার্জি কি হবে কনজার্ভ থাকবে, অর্থাৎ টোটাল কাইনেটিক এনার্জি এবং পোটেনশিয়াল এনার্জি কি হবে কনস্ট্যান্ট থাকবে। এক্ষেত্রে কিন্তু সেটা থাকছে না। নন কনজারভেটিভ ফোর্সেস dissipate mechanical energy from a system. An object moves under influence of non-conservative force. Its mechanical energy, that is kinetic energy and potential energy, is not conserved. যেটা এক্ষুনি বললাম আমরা, অর্থাৎ কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যে যোগফল সেটা কি কনজার্ভ কিন্তু থাকছে না, এখানে এনার্জি লস হচ্ছে। The sum of these energies is transformed into other forms such as heat or sound. অর্থাৎ এই এদের এনার্জিগুলো অন্য এনার্জিতে ট্রান্সফার হয়ে যায়। ঠিক আছে, সাপোজ তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, সাপোজ ট্রেনে করে যাচ্ছ, ঠিক আছে, ট্রেনে যখন যায় তখন কী হবে, চাকার সাথে ঘর্ষণ হয়, ঘর্ষণের ফলে কী হবে
সেই এনার্জিটা কিসে রিপ্রেজেন্ট করবে? সেই এনার্জিটা ঘর্ষণের জন্য একটা এনার্জি ডিসিপেট হচ্ছে, ক্ষয় হচ্ছে, প্লাস চাকার সাথে ওই লাইনের একটা হিট জেনারেট হচ্ছে, এইভাবে এনার্জি লস হচ্ছে, আবার একটা সাউন্ডের জন্য কিন্তু এনার্জি লস হচ্ছে। এইভাবে এনার্জিগুলো কি লস হয় ফর নন কনজারভেটিভ ফোর্সের জন্য। ঠিক আছে? এক্সাম্পল অফ নন কনজারভেটিভ ফোর্স, এক্সাম্পলগুলো কি হবে দেখে নাই। ফ্রিকশন, এয়ার রেজিস্ট্যান্স অ্যান্ড টেনশন is a non-ideal tension in a non-ideal rope. These forces can lead to energy losses, যেটা বললাম এনার্জি কি হবে? ক্ষয় হয়ে যাবে, and are responsible for the slowing down or changing of an object's motion. অর্থাৎ কোন অবজেক্টকে স্লো ডাউন করার জন্য এরাই কিন্তু রেসপন্সিবল। The work done by non-conservative force is often associated with energy dissipation and cannot be easily recovered as a potential energy. অর্থাৎ এই নন কনজারভেটিভ ফোর্সে, অর্থাৎ যখন তুমি কোনো গাড়িতে নিয়ে যাচ্ছ, যে গাড়ির জন্য রাস্তার যে ফ্রিকশনের জন্য যে এনার্জি লস হচ্ছে, সেই এনার্জি কিন্তু আমরা পরে কিন্তু ফিরে পাচ্ছি না। যেটা এনার্জি চলে গেছে সেই এনার্জি কখনোই ফিরে পাওয়া যাবে না নন কনজারভেটিভ ফোর্সের জন্য। ঠিক আছে? নন কনজারভেটিভ ফোর্সের জন্য এটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এবার আমরা চলে যাই সরাসরি কোশ্চেনে। আশা করি তোমরা বুঝতে পেরেছো ফার্স্ট ল অফ মোশন, সেকেন্ড ল অফ মোশন, থার্ড ল অফ মোশন, কনজারভেটিভ ফোর্স আর নন কনজারভেটিভ ফোর্স, এই পাঁচটা টপিক ভালো করে বুঝিয়ে নিলাম। এবার এই টপিকগুলো সম্পর্কে এটা এবং টপিকগুলো থেকে আমরা আস্তে আস্তে কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেন চলে এসেছে, দেখো, হুইচ অফ দ্য নিউটনস ল স্টেটস দ্যাট অ্যান অবজেক্ট অ্যাট রেস্ট টেন্ডস টু স্টে অ্যাট রেস্ট। অর্থাৎ কোনো অবজেক্ট যদি রেস্টে থাকে তাহলে সেটা রেস্টেই থাকবে। অ্যান্ড অবজেক্ট ইজ মোশন, অর্থাৎ অবজেক্ট যদি কোনো গতিবেগে চলতে থাকে, টেন্ডস টু স্টে ইন মোশন উইথ দ্য সেম স্পিড অ্যান্ড দ্য সেম ডিরেকশন আনলেস অ্যাক্টেড আপন অ্যান এক্সটার্নাল ফোর্স। বলো তো এটা আনসার কি হবে? একদম ফার্স্ট ল অফ মোশনে আমি এটা কিন্তু পড়িয়ে দিয়েছি। অর্থাৎ এটা কি? নাথিং বাট দ্য স্টেটমেন্ট অফ ফার্স্ট ল অফ মোশন। দেখা যাক অপশনগুলো কি আছে। অপশন আছে নিউটনস ফার্স্ট ল অফ মোশন, চোখ বন্ধ করে এখানে টিক মেরে দেওয়া যায়, বাকিগুলো দেখার দরকারই নাই, অল আর রং। ডাইরেক্ট স্টেটমেন্ট থেকে কোশ্চেনটা দিয়ে দিয়েছে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল অফ মোশন, the acceleration of an object is directly proportional to। সেকেন্ড ল অফ মোশনের থেকে আমরা কি পাই? সেকেন্ড ল অফ মোশন একটা ফর্মুলা আছে, F is equal to ma। বলছে অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল অফ মোশন, দ্য অ্যাক্সেলারেশন অফ অ্যান অবজেক্ট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু। অর্থাৎ অ্যাক্সেলারেশন কার প্রপোর্শনাল হবে? যদি আমরা মাস, অবজেক্টের মাসটাকে কনস্ট্যান্ট ধরে নেই, তাহলে আমাকে লিখতে পারি F প্রপোর্শনাল টু A। অর্থাৎ অ্যাক্সেলারেশন কার প্রপোর্শনাল হচ্ছে? F মানে কি? ফোর্স। দেখো তো অপশনে ফোর্স আছে কিনা। ইটস মাস তো হবেই না। দ্য নেট ফোর্স অ্যাক্টিং অন ইট, এটা হবে কারেক্ট অ্যান্সার। নট ইজ ইনিশিয়াল ভেলোসিটি, নট ইজ দ্য টাইম ইট হ্যাজ বিন মোশন, এটা তো হবে না। তো নেট ফোর্স অ্যাক্টিং অন ইট, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি বলছে? ইন এ স্টেট অফ ইকুইলিব্রিয়াম দ্য সাম অফ ফোর্সেস অ্যাক্টিং অন অবজেক্ট ইজ। অর্থাৎ কোনো অবজেক্ট যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে টোটাল যে ফোর্স অ্যাপ্লাই হবে তার সাম কি হবে? ঠিক আছে? অর্থাৎ কোনো অবজেক্ট ইকুইলিব্রিয়াম আছে, তখন যে টোটাল ফোর্স, সাপোজ দ্য অবজেক্ট ইজ ইকুইলিব্রিয়াম, একটা স্থির জায়গায় আছে, একটা ইকুইলিব্রিয়াম আছে, তো টোটাল ফোর্স, বাঁ দিক দিয়ে যে ফোর্স অ্যাপ্লাই করছি, ডান দিক দিয়ে যে ফোর্স অ্যাপ্লাই করছি, এটা কি হবে? এটা নেট ফোর্স যোগ করলে কি হবে? 0 হবে। দেখি অপশন কি আছে। অপশন আছে পজিটিভ, হবে না, নেগেটিভ, হবে না, গ্রেটার দ্যান ইটস ওয়েট, হবে না, অপশন হবে 0। যদি ফোর্স, টোটাল ফোর্সের যোগফল যদি 0 না হয় তাহলে কি থাকবে? এটা মোশনে থাকবে, তখন সেটা কি হয়ে যাবে? আনব্যালেন্স ফোর্স হয়ে যাবে। বুঝতে পেরেছো? ব্যালেন্স আর আনব্যালেন্স ফোর্স আমি আগে আলোচনা করে দিয়েছি, তখন কি হবে? আনব্যালেন্স ফোর্স। আর যদি
সব ফোর্সের ভেক্টর সাম 0 হয় একমাত্র তখনই কি থাকবে, সেটাকে ব্যালেন্স ফোর্স বলা যাবে। আর তখনই কোনো অবজেক্ট রেস্টে থাকলে অবশ্যই রেস্টে থাকবে, আর মোশনে থাকলে সেম ভেলোসিটি দিয়ে চলতে থাকবে। ঠিক আছে, তো এটা হয়ে যাচ্ছে কি 0, অর্থাৎ টোটাল ফোর্স F1 প্লাস F2 ইকুয়াল টু 0। এটা বুঝিয়ে দেয় ভালো করে। সাপোজ বাঁ হাত দিয়ে আমার যে ফোর্স অ্যাপ্লাই করছি এই পেনটার উপরে, সেটা F1, আর ডান হাত দিয়ে যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটা F2। এবার 0 কী করে হচ্ছে, যদি বাঁ দিক থেকে ডান দিকে ফোর্সটা আমরা পজিটিভ ধরে নেই, পজিটিভ F1 ধরে নিই, পজিটিভ প্লাস F বাঁ দিক থেকে ডান দিকে, আর ডান দিক থেকে বাঁ দিকে যে ফোর্স অ্যাপ্লাই করছি সেটা তো অপোজিট দিকে, তাহলে স্যার কি ডিরেকশন কী হবে, বাঁ দিকটা যদি পজিটিভ হয় ডান দিকটা হবে অবশ্যই নেগেটিভ, কিন্তু ফোর্সের ম্যাগনিটিউড কিন্তু সেম। সো প্লাস F প্লাস মাইনাস F, মাইনাস F হবে F2 জায়গায় মাইনাস F লিখে দিলাম, তাহলে কি হচ্ছে প্লাস F প্লাসে মাইনাসে মাইনাস F ইকুয়াল টু 0। ঠিক আছে, আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো সবাই। নেক্সট কোশ্চেনে চলে যাওয়া যাক। হুইচ টাইপ অফ ফোর্স অপোজ দ্য রিলেটিভ মোশন অর টেন্ডেন্সি অফ সাচ মোশন বিটুইন টু অবজেক্ট, অর্থাৎ কোন ফোর্স রিলেটিভ মোশনকে অপোজ করে, অর্থাৎ বিরোধ করে, রোধ করে, এর মধ্যে কোন ফোর্সগুলো, টেনসাইল, নর্মাল ফোর্স, ফ্রিকশন ফোর্স, গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স তো হবে না, নর্মাল ফোর্স হবে না, টেনসাইল ফোর্স সেটাও হবে না, হবে ফ্রিকশন। এবার এটা কেন হবে, দেখো কোনো যদি কোনো অবজেক্ট, সিলিন্ড্রিক্যাল অবজেক্ট, সাপোজ কোনো বোতল, জলের বোতলকে যদি গড়িয়ে দিই, একটা পর্যায়ে গিয়ে সেটা থেমে যায়, কেন, ডিউ টু ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্স কি করে, সাপোজ দিস ইজ অ্যান অবজেক্ট, এইদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করে দিলাম, তাহলে যে ফ্রিকশন ফোর্স হবে তার অপোজিট দিকে, অর্থাৎ এই দিকে, এটা হচ্ছে F ফ্রিকশন। এটা কি করবে, অবজেক্টটাকে কি করবে, থামানোর চেষ্টা করবে, তো এটা হচ্ছে যে ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্সটা কি অ্যাপ্লাইড ফোর্সের অপোজ করে, এটা হচ্ছে F অ্যাপ্লাই, APPLIED, অ্যাপ্লাইড ফোর্স। অ্যাপ্লাইড ফোর্সকে অপোজিট করবে কোন ফোর্স, ফ্রিকশন ফোর্স। ঠিক আছে, নেক্সটে যাওয়া যাক। অ্যাকর্ডিং টু দ্য নিউটনস থার্ড ল অফ মোশন, ফর এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট হোয়াট। থার্ড ল অফ মোশনটাকে একটু বিবেচনা করো, একটু আগে পড়িয়েছি, তো স্টেটমেন্টটা কি ছিল, এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। দেখি অপশনের মধ্যে রিয়াকশন আছে কিনা। প্রথম অপশন আছে কি অ্যাকশন, হবে না, ফোর্স হবে না, অ্যাক্সেলারেশন হবে না, রিয়াকশন। এভরি অ্যাকশন হ্যাজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। দেখেছো বেশ কিছু কোশ্চেন কিন্তু ডাইরেক্ট স্টেটমেন্ট থেকে আসছে, অর্থাৎ প্রত্যেক থিওরির স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি কিন্তু আমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, তাহলে কিন্তু আমরা অনেক কোশ্চেন সলভ করতে পারবো। পরবর্তী কোশ্চেনে দেখি কি বলছে, হোয়াট ফোর্স অ্যালাউস আ রকেট টু প্রপেল ইটসেলফ ইনটু আ স্পেস, অর্থাৎ কোনো রকেটকে যখন আমরা স্পেসের উদ্দেশ্যে ছেড়ে দিই উপরের দিকে উঠে যায়, এবং এই যে উপরের দিকে উঠে যাচ্ছে এর জন্য কোন ফোর্স দায়ী, প্রথম হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স। আর গ্র্যাভিটেশনাল ফোর্সটা কি, গ্র্যাভিটেশনাল ফোর্স কি করে অবজেক্টকে নিচের দিকে টানে, তাই না, নিচের দিকে আরো ভালো বেটার, প্রত্যেক অবজেক্ট একে অপরের দিকে অ্যাট্রাক্ট হয়, এটাকে বলছে আমরা গ্র্যাভিটেশনাল ফোর্স। তো এখানে কিন্তু রকেট সায়েন্সের কোনো অপশান এখানে এটা হবে না অবশ্যই। তা হচ্ছে ম্যাগনেটিক ফোর্স। ম্যাগনেটিক ফোর্সে কি হয়, ম্যাগনেটিক ফোর্সে হয় সাপোজ দ্যার ইজ এ ম্যাগনেট, ম্যাগনেটের দুটো মেরু থাকে, একটা হচ্ছে গিয়ে নর্থ আর হচ্ছে সাউথ, সে বার ম্যাগনেট। ম্যাগনেটিক ফোর্সে কি হয়, এই নর্থ আর সাউথ, আর এখানে আরেকটা ম্যাগনেট আছে, এটা নর্থ পোল, এটা সাউথ পোল,
ম্যাগনেটিক ফোর্স কি করে, এর সাউথ পোলটা নর্থ পোলকে অ্যাট্রাক্ট করে, নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে, লাইক দিস, এন এস। তো এখানে কোনো রকেট সায়েন্সের কোনো কিছু, রকেটের যে মোশনের কোনো কিছু ধারণা এখান থেকে পাওয়া যাচ্ছে না। তো ম্যাগনেটিক ফোর্স কেটে গেল। টেনশন, টেনশন আসলে কি, অর্থাৎ টেনশন মানে এক ধরনের টান। সাপোজ অবজেক্ট এখানে আছে, একটা দড়ি দিয়ে একটা অবজেক্ট এখানে আমি ঝুলিয়ে দিলাম, যে টানটা ফিল করবে এই দড়িতে সেটাকে বলছি আমরা টেনসাইল ফোর্স। তো রকেটের মোশনে টেনসাইল ফোর্সও কিন্তু বাদ চলে গেল, কি থাকছে, থ্রাস্ট, থ্রাস্টটা থাকছে, তাহলে এটাই হবে কারেক্ট অ্যান্সার। এবার থ্রাস্ট ব্যাপারটা কি, থ্রাস্ট ব্যাপারটা হলো, থ্রাস্ট ইজ আ কাইন্ড অফ ফোর্স হুইচ ইজ মেইনলি রিঅ্যাক্টিভ ফোর্স। লিখে দাও থ্রাস্ট, থ্রাস্ট, থ্রাস্ট ব্যাপারটা কি, থ্রাস্ট ইজ আ কাইন্ড অফ force which is mainly reactive force, reactive, ওকে। তাহলে অপশন কি থাকছে, থ্রাস্ট। রিঅ্যাক্টিভ ফোর্স মানে এখানে কোন ল কাজ করবে, নিউটনস থার্ড ল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক, হুইচ অফ দ্য ফলোইং কোয়ান্টিটিজ ইজ মেজার্ড of an object's resistance to change its motion। এর মধ্যে এই চারটের মধ্যে কোন কোয়ান্টিটি অর্থাৎ কোন অপশনটা ইজ মেজার্ড অফ অ্যান অবজেক্ট রেজিস্ট্যান্স টু চেঞ্জ ইটস মোশন, অর্থাৎ কোনো অবজেক্ট যখন মোশনে থাকবে, কোনো গতিবেগ নিয়ে চলতে থাকবে, সেই গতিবেগটাকে রোধ করার জন্য এর মধ্যে এই চারটা অপশনের মধ্যে কোন অপশনটা দায়ী থাকবে। নাম্বার 1 ভেলোসিটি, নাম্বার 2 অ্যাক্সেলারেশন, নাম্বার 3 ইনার্শিয়া, নাম্বার 4 মোমেন্টাম। এবার রেজিস্ট্যান্স ব্যাপারটা কি জানা যাক একটু। আগের দিন আমি যখন ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার পড়াচ্ছিলাম তখন বলেছিলাম রেজিস্ট্যান্স মানে হলো রোধ, অর্থাৎ কি করবে, বাধা দেবে যে। এবার ফার্স্ট ল যখন পড়াচ্ছি তখন কিন্তু মনে করে দেখো আমি বলেছিলাম ফার্স্ট ল গিভস আইডিয়া অ্যাবাউট ইনার্শিয়া। ইনার্শিয়া কি, ইনার্শিয়া হলো কোনো অবজেক্ট যখন কোনো স্টেটে থাকবে, সে স্টেট থেকে যখন অন্য স্টেটে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ রেস্ট থেকে মোশনে যাওয়ার চেষ্টা করবে বা মোশন থেকে রেস্টে যাওয়ার চেষ্টা করবে, তখন যে প্রপার্টিটা ওই অবজেক্টকে ওই মোশন থেকে রেস্টে বা রেস্ট থেকে মোশনে যেতে বাধা দেবে সেটাকে আমরা কি বলবো, ইনার্শিয়া। তাহলে যখন মোশনে থাকবে সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটা কি হবে, ইনার্শিয়া। ভেলোসিটি হবে না, অ্যাক্সেলারেশন হবে না, মোমেন্টাম হবে না, ঠিক আছে। অর্থাৎ থিওরি ধারণা যদি আমাদের ক্লিয়ার থাকে আমরা অনেক কোশ্চেন ইজিলি সলভ করে দিতে পারবো। When a object velocity changes with its time, it is experience what? যখন কোনো অবজেক্ট ভেলোসিটি চেঞ্জ হয় তখন সেটাকে আমরা কি বলছি, ইট ইজ এক্সপিরিয়েন্সিং হোয়াট, তখন সেটা কি এক্সপিরিয়েন্স করতে চায়, বল। স্পিড, ইউনিফর্ম মোশন, অ্যাক্সেলারেশন, ডিঅ্যাক্সেলারেশন। স্পিড হবে না, ইউনিফর্ম মোশন হবে না, তার বাকি থাকলো কি অ্যাক্সেলারেশন আর ডিঅ্যাক্সেলারেশন। হচ্ছে চেঞ্জ অবজেক্টস ভেলোসিটি চেঞ্জ। ভেলোসিটি চেঞ্জ ব্যাপারটা কি, ধরা যাক কোনো সাপোজ কোনো অবজেক্ট, ধরা যাক একটা ট্রেন, যখন স্টার্ট হয় তোমার ট্রেন তখন কি হয়, সাপোজ এখান থেকে একটা ট্রেন স্টার্ট হচ্ছে, ঠিক আছে। ট্রেন যখন ইনিশিয়াল যখন স্টার্ট হয় তখন কি হয়, ট্রেনের ভেলোসিটি কম থাকে, ধরা যাক ভেলোসিটি থাকলো 10 মিটার পার সেকেন্ড, এটা হলো ইনিশিয়াল ভেলোসিটি v1 দিয়ে। একটা পর্যায়ে কি হয়, আস্তে আস্তে ট্রেনের ভেলোসিটি আস্তে বাড়তে থাকে, একশো পর্যায়ে কি ম্যাক্সিমাম হয়ে যায়। তো একটা পরিমাণে বাড়তে বাড়তে একটা পজিশনে গিয়ে হলো ট্রেনের ভেলোসিটি হলো যাক ভিএফ, অর্থাৎ ফাইনাল ভেলোসিটি হলো 80 মিটার পার সেকেন্ড। অর্থাৎ একটা টাইমে পরে ভেলোসিটি চেঞ্জ হয়ে গেল 80 মিটার পার সেকেন্ড, ধরা যাক সেই টাইমটা হলো
টি সময়, টি টাইম পরে এখান থেকে স্টার্ট করেছে, এখানে গিয়েছে টি টাইমে। অর্থাৎ ভেলোসিটি চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড ইটস অ্যাক্সেলারেশন। Acceleration represented by this A, and this is nothing but Vf minus Vi by T, যেখানে Vf টাকে কি বলছি আমরা? Vf টাকে বলছি ফাইনাল ভেলোসিটি। Vf এটাকে বলছি আমরা ফাইনাল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি। আর ভিআই, রাইট, ভিআইটা কি বলছি আমরা? ইনিশিয়াল ভেলোসিটি, ইনিশিয়াল ভেলোসিটি। অর্থাৎ ভেলোসিটি চেঞ্জেস উইথ রেসপেক্ট টু টাইম ইজ কল্ড অ্যাক্সেলারেশন। উত্তর হয়ে যাবে অ্যাক্সেলারেশন। এবার ডি অ্যাক্সেলারেশনটা ব্যাপারটা কি? ডি অ্যাক্সেলারেশনটা বোঝার জন্য আমাদের কি বলতে হবে? সেই একই আমাদের থিওরি থাকবে, কিন্তু এখানে কি হচ্ছে দেখো, ভেলোসিটি কম থেকে বাড়ছে। যদি উল্টোটা হয়, প্রথমে ছিল বেশি, তারপর যদি কমে যায়, তখন সেটাকে বলছি আমরা ডি অ্যাক্সেলারেশন। সো when an object velocity changes with time, it is experiencing acceleration as well as deceleration. Both are correct. Understand? তো এখানে অ্যাক্সেলারেশন অপশনটাই নেওয়া বেটার, কিন্তু ডি অ্যাক্সেলারেশনটাও কিন্তু ভুল হবে না। নেক্সট, which law of motion is often described by equation F is equal to ma? Law of universal gravitational constant? No. Law of universal gravitation, সেটা কি? সেটা হচ্ছে রিপ্রেজেন্ট করে F is equal to G m1 m2 by r square. ফার্স্ট ল অফ মোশন হবে না। থার্ড ল অফ মোশনের রিপ্রেজেন্টেশন হচ্ছে F12 equal to minus F21. নিউটন সেকেন্ড ল, এটা রিপ্রেজেন্টেশন কি? F is equal to ma. এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আশা করি বুঝতে পারছো সবাই। এ কার making a turn experiencing a force directed towards the center of the turn, what is the force called? অর্থাৎ একটা কার মুভ করতে গিয়ে টুয়ার্ড দ্য সেন্টার, অর্থাৎ সেন্টারের দিকে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে, যে ফোর্সটা এক্সপিরিয়েন্স করবে, সেটার নাম কি হবে? ঠিক আছে, তো আমি আগেটা কোশ্চেনটার অ্যান্সার আমি আগের দিন অর্থাৎ ফার্স্ট যে লেকচার হয়েছিল সেটা কিন্তু আমি করে দিয়েছি। যাদের মনে আছে তারা ডাইরেক্টলি কমেন্ট করে জানাও, ভিডিওটা পজ করে কমেন্টে জানাও, তারপরে আমি এর অ্যান্সারটা দিচ্ছি। আশা করি তোমরা অ্যান্সার দিয়েছো। অপশানে কি আছে? টেনসাইল ফোর্স, ফ্রিকশনাল ফোর্স, সেন্ট্রিপিটাল ফোর্স, সেন্ট্রিফুগাল ফোর্স। টেনসাইল ফোর্সটা হবে না, একটু আগে আলোচনা করলাম, যখন কিছু টান থাকে তখন সেটা বলে টেনসাইল ফোর্স। ফ্রিকশনাল ফোর্স হবে না, ফ্রিকশনাল ফোর্সের আইডিয়া একটু আগে দিয়েছি। বাকি থাকছে সেন্ট্রিপিটাল আর সেন্ট্রিফুগাল ফোর্স। ধরা যাক দিস ইজ আ পাথ and a car is moving through this path, অর্থাৎ একটা গাড়ি এই পথ ধরে এগোচ্ছে, দিস ইজ দ্য সেন্টার। এবার গাড়ি যখন মুভ করে এগোচ্ছে তখন সেন্টারের দিকে যে ফোর্স থাকবে টুয়ার্ডস সেন্টার, সেটাকে আমরা বলবো সেন্ট্রিপিটাল ফোর্স। আর সেন্টারের অপোজিট দিকে যে ফোর্সটা থাকবে সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রিফুগাল ফোর্স। এখানে কি বলছে? টুয়ার্ডস দ্য সেন্টার, অর্থাৎ কি হবে? এটা সেন্ট্রিপিটাল ফোর্স। ঠিক আছে, নেক্সট কোশ্চেন চলে যাওয়া যাক। আচ্ছা, নেক্সট কোশ্চেন যাওয়ার আগে তোমরা জানো যে আমরা স্কোরডেমি বাংলাতে WBCS, ফুড এসআই, কলকাতা পুলিশ এসআই সহ সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া হয়ে থাকে এই স্কোরডেমি বাংলা ইউটিউব চ্যানেল সহ আমাদের টেলিগ্রাম চ্যানেলে। এবং এই সমস্ত কন্টেন্ট অর্থাৎ সমস্ত স্টাডি ম্যাটেরিয়াল, কোশ্চেন সব কিছু কিন্তু আমাদের অ্যাভেলেবেল থাকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। তাহলে তোমাদেরকে কী করতে হবে? জলদি করে আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে ওটাতে জয়েন করতে হবে। এবার জয়েন করবে কিভাবে? এখানে একটা কিউআর কোড দেখতে পাচ্ছ,
তোমরা যদি এই কিউআর কোডটা স্ক্যান করে নাও তাহলে তুমি কিন্তু ডাইরেক্ট সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যেতে পারবে। এছাড়া টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনেও দেওয়া থাকবে। সুতরাং জলদি করে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। সো আবার পরবর্তী কোশ্চেনে চলে যায়। দ্য লজ অফ কনজারভেশন অফ মোমেন্টাম স্টেটস দ্যাট in the absence of external forces the total momentum of a system increase, decrease, remain constant, become zero. অর্থাৎ কি বলছে? the laws of conservation of momentum state that the absence of external force the total momentum of the system. অর্থাৎ conservation of momentum কি বলে? total momentum of a system will be always conserved. তার মানে কি হবে? টোটাল মোমেন্টাম অফ দ্য সিস্টেম অলওয়েজ কনজার্ভ, মানে হচ্ছে কি কনস্ট্যান্ট থাকবে। এবার কনজারভেশন অফ মোমেন্টাম ব্যাপারটা কি একটু দেখা যাক। ঠিক আছে, সাপোজ দিস ইজ ওয়ান বল অ্যান্ড দিস ইজ নাম্বার 2 বল। ঠিক আছে, এটা এদিকে এগোচ্ছে, এটা এদিকে এগোচ্ছে। এর মাস m1, এর ভেলোসিটি u1। তারপরে সেকেন্ড বলটার ক্ষেত্রে এর মাস হলো m2 আর ভেলোসিটি u2। দুজনা পরস্পর দিকে এগোচ্ছে, একটা পর্যায়ে কি হবে? সংঘর্ষ হবে। দিস ইজ m1 m2, অ্যাকচুয়ালি বল 1 বল 2। ঠিক আছে, সংঘর্ষের উপরে কি হবে? আবার এরা পরস্পরের অপোজিট সাইডে একটা মোশনে এগোতে থাকবে, এইদিকে এগোতে থাকবে। এবার সংঘর্ষের পরে, তো সংঘর্ষের পরে এবার এটা হচ্ছে সংঘর্ষের পরের চিত্র। এটা হয়ে গেল 1, এটা হচ্ছে 2। সংঘর্ষের পরে এদের মাস কিন্তু কনস্ট্যান্ট থাকবে, কিন্তু ভেলোসিটি কি সেম থাকবে সেটা কিন্তু আমরা বলতে পারবো না। সো মাস কনস্ট্যান্ট, অর্থাৎ মাস m1 ছিল, এর মাস m2 ছিল, নো চেঞ্জ। এইদিকে এগোচ্ছে, এটা এইদিকে এগোচ্ছে। সাপোজ সংঘর্ষের পরে আফটার কলিশন এর ভেলোসিটি হয়ে গেল v1, হয়ে গেল v2। ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম কি বলছে? যে ইনিশিয়াল মোমেন্টাম অ্যান্ড ফাইনাল মোমেন্টাম অফ এ সিস্টেম উইল বি ইকুয়াল, দ্যাট ইজ কনজার্ভড। ইনিশিয়াল মোমেন্টাম, তাহলে কি লিখছি? ইনিশিয়াল মোমেন্টামকে p1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। মোমেন্টাম মানে মাস ইনটু ভেলোসিটি। ইনিশিয়াল মোমেন্টাম কি থাকছিল? m1 u1 প্লাস m2 u2। এটা হচ্ছে আমার ইনিশিয়াল মোমেন্টাম। আর ফাইনাল মোমেন্টাম কি ছিল? অর্থাৎ কলিশন হওয়ার পরে ফাইনাল মোমেন্টামকে আমি লিখছি p2। বেটার এটা লিখে আমরা pf দিয়ে লিখি, তাহলে আরো ভালো বোঝা যাবে। I for initial, f for final, pf, pi। তো pf কি হবে? pf হবে m1 v1 plus m2 v2। So according to conservation of momentum, initial momentum and final momentum of a system will be equal. That is, total momentum of a system is conserved. অর্থাৎ p1 equal to p2 or pf, right? pi equal to pf, এটাকে আমরা বলছি কনজারভেশন অফ মোমেন্টাম। তো টোটাল মোমেন্টাম কি থাকবে? রিমেইন কনস্ট্যান্ট। কিন্তু একটাই শর্ত, অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফোর্স। কোনো এক্সটার্নাল ফোর্স, কোনো বাহ্যিক বল প্রয়োগ করা যাবে না, তবে এটা কিন্তু প্রযোজ্য। এটাকে বলছি আমরা কি? কনজারভেশন অফ মোমেন্টাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ ট্রু রিগার্ডিং অ্যাকশন অ্যান্ড রিয়াকশন ফোর্স? অ্যাকশন আর রিয়াকশন ফোর্সের ক্ষেত্রে এই চারটে স্টেটমেন্ট আছে, এর মধ্যে কোনটা সত্য? দে অ্যাক্ট অন দ্য সেম অবজেক্ট, they have different magnitude, they have the same direction, they cancel each other out। এর মধ্যে কোনটা আমাদের হবে কারেক্ট অ্যান্সার? ঠিক আছে, দেখে নেওয়া যাক। Which of these following statement is true regarding the reaction forces? Action and reaction forces. They have acted on the same object. Same object কি হবে?
আমি যদি এটাকে দিয়ে আমি পেনটাকে দিয়ে যদি আমার হাতে হিট করি, তো হাতে একটা ফোর্স হবে, সেটা যদি অ্যাকশন ফোর্স ধরে নেই, হাত দ্বারা পেনের উপর যে ফোর্স অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে রিয়াকশন ফোর্স। অর্থাৎ দুটো কিন্তু ডিফারেন্ট অবজেক্ট, একটা হাত একটা পেন। তো যে প্রথম যে অপশন আছে দে অ্যাক্ট অন এ সেম অবজেক্ট, প্রথমে ক্রস, এটা কিন্তু হচ্ছে না, ও দুটো ডিফারেন্ট অবজেক্টের উপরে অ্যাক্ট করছে। দে হ্যাভ ডিফারেন্ট ম্যাগনিটিউড, তাদের ম্যাগনিটিউড আলাদা, অর্থাৎ বলের যে মান সেটা কি আলাদা হবে, সেটা কি আলাদা হবে? এর উত্তর কিন্তু আমাদের যে স্টেটমেন্ট আছে, এভরি অ্যাকশন হ্যাজ আ ইকুয়াল অ্যান্ড অপোজিট, অর্থাৎ ইকুয়াল অ্যান্ড অপোজিট। ইকুয়াল কেন বলছি? ম্যাগনিটিউড ইকুয়াল, অর্থাৎ বলের মানটা সমান থাকবে। এখানে কি বলছে? দে হ্যাভ ডিফারেন্ট ম্যাগনিটিউড, এটা তো হবে না, কেন কি আমরা কি জানি ম্যাগনিটিউড সেম থাকবে। দে হ্যাভ দ্য সেম ডিরেকশন, এটা তো হবেই না, কেন কি বলছি ইকুয়াল অ্যান্ড অপোজিট ডিরেকশন, তাহলে বাচ্চা কোনটা? লাস্ট পয়েন্টটা, এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। এইভাবে ক্যান্সেল করে করে কিন্তু আমরা উত্তর, সঠিক উত্তর পেতে পারি। If an object is experiencing a net force 20 Newton to the right and it accelerates 4 meter per second to the right, what is its mass? অর্থাৎ একটা ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তার জন্য কি একটা অ্যাক্সিলারেট হচ্ছে, একটা অবজেক্ট অ্যাক্সিলারেশন হচ্ছে, এই যে মাসটা সেটা কি আমাদের বার করতে হবে। তাহলে কি কি দেওয়া আছে আগে দেখে নেই। ফোর্স দেওয়া আছে F = 20 নিউটন, লিখে নাও। আর কি দেওয়া আছে? অ্যাক্সিলারেশন, অ্যাক্সিলারেশন রিপ্রেজেন্ট করে এ দিয়ে, কি দেওয়া আছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, 4টা একটু ভালো করে লেখা যাক, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, কি বার করতে বলছি? হোয়াট ইটস মাস, অর্থাৎ এর ভর কত সেটা বার করতে হবে। আমাদের কোন ফর্মুলা ইউজ করবো এখানে? সেই বিখ্যাত ফর্মুলা, সেকেন্ড ল অফ মোশন থেকে এসছে, এটা F = ma। বার করতে হবে কোনটা? m বার করতে হবে, এটাকে বাঁ দিকে নিয়ে আসো, তাহলে m = F/a, সিম্পল ম্যাথমেটিক্স। ঠিক আছে, আর F কি বলেছে আমাদের? F বলেছে 20 নিউটন, অ্যাক্সেলারেশন কি বলেছে? 4। তাহলে m কত হলো আমাদের সেটা বার করতে হবে। তো 4 20 কাটাকুটি হলে কি হচ্ছে? m কাটাকুটি হচ্ছে আমাদের 5, এটাই হচ্ছে m। তাহলে m সমান কি বার হলো আমাদের? m = 5। এবার বলে ইউনিটটা কি হবে? ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার যা করেছে ভালো করে, সেখানে একটা ধারণা দিয়েছিলাম, সিজিএস, এসআই, এফপিএস। যারা ক্লাসটা করনি অবশ্যই এই ক্লাসটা শেষ হওয়ার পরে ওই ক্লাসটা অবশ্যই করে নেবে। এখানে কি দেখছে? প্রথমটা অপশনে কি আছে? মিটার পার সেকেন্ড, এটা একটা এসআই ইউনিট। তারপরে কি আছে? নিউটন, এটাও একটা এসআই ইউনিট। অর্থাৎ মাস সেটা হবে কি, একটা যে ইউনিটটা আসবে সেটা একটা এসআই ইউনিট। মাসের এসআই ইউনিট কি? কেজি। তাহলে ইউনিট কি হবে? কেজি। অ্যান্সার হয়ে গেল 5 কেজি। অপশনে 5 কেজি অপশন আছে, এই তো 5 কেজি, এইটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, বাকিগুলো হবে না। বুঝতে পারছো কত ইজি? নেক্সট কোশ্চেন, when an object is in free fall its acceleration due to gravity, acceleration due to gravity, অর্থাৎ তার আগে আমরা জেনে নেই ফ্রি ফলটা কি আসলে। কোনো অবজেক্টকে আমি ধরলাম, ধরে ছেড়ে দিলাম লাইক দিস, অর্থাৎ এটা ফ্রিলি ফল করছে। যদি আমরা এয়ার রেজিস্ট্যান্সকে নেগলেক্ট করি তাহলে এটা ফ্রি ফল, এটাকে বলছে কি? ফ্রি ফল। যখনই কোনো অবজেক্ট ফ্রি ফল হবে তখন কি হবে? এর যে অ্যাক্সেলারেশন হবে, এর অ্যাক্সেলারেশনটা হবে অ্যাক্সেলারেশন অফ গ্র্যাভিটি, অ্যাক্সেলারেশন অফ গ্র্যাভিটির সমান। এবার অ্যাক্সেলারেশন অফ গ্র্যাভিটির ভ্যালুটা কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি হবে? 9.8। কোন অপশন আছে দেখি? 9.8, 0, এটা তো হবে না। 1 মিটার পার সেকেন্ড, এটাও হবে না। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু হবে না। এইগুলো সব কিন্তু দেখেছো, সব কিছু দেওয়া আছে এসআই ইউনিটে। এবার ধরো এখানে 9.8 অপশনের জায়গায় দেওয়া আছে
980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাও কিন্তু কারেক্ট অ্যান্সার, কারণ এটা কিসে দেওয়া আছে? সিজিএস এ। সিজিএস অর্থাৎ সিজিএস ইউনিটে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা কি হবে? 980 অর্থাৎ 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে সিজিএস ইউনিটে। ঠিক আছে, আরো কিছু তথ্য জেনে নেওয়া যাক। অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটিকে রিপ্রেজেন্ট করা হয় স্মল জি দিয়ে। এটা দিয়ে রিপ্রেজেন্ট করা হয় অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আর ক্যাপিটাল জি দিয়ে কি রিপ্রেজেন্ট করা হয়? ক্যাপিটাল জি দিয়ে রিপ্রেজেন্ট করা হয় গাউস আর ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। এই দুটোকে রিপ্রেজেন্ট করা হয় ক্যাপিটাল জি দিয়ে। ঠিক আছে, ছোট ছোট তথ্য কিন্তু আমাদের মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। Which of the following is an example of an external force acting on an object? এর চারটের মধ্যে কোনটা এক্সটার্নাল ফোর্স সেটা আমাদের বার করতে হবে। টেনসাইল ইন এ স্ট্রিং, নর্মাল ফোর্স ফ্রম এ সারফেস, ফ্রিকশন ফোর্স or অ্যাপ্লাইড ফোর্স অফ এ পারসন। এর অ্যান্সারটা হবে কি? বাইরে থেকে যে বল প্রয়োগ করছে, অর্থাৎ ধরো এটা একটা অবজেক্ট আছে, অবজেক্টের বাইরে থেকে যে বলটা আমি প্রয়োগ করছি সেটা একটা এক্সটার্নাল ফোর্স, অর্থাৎ আ ফোর্স অ্যাপ্লাইড বাই এ পারসন। এটাই হলো আমাদের এক্সটার্নাল ফোর্স। এই বাকি তিনটাই কিন্তু ইন্টারনাল ফোর্স। লিখে দাও, ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্স। ঠিক আছে, তাহলে ফোর্স অ্যাপ্লাইড বাই পারসন। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। হোয়াট ইজ দ্য ওয়েট অফ 10 কেজি অবজেক্ট অন আর্থ? অর্থাৎ 10 কেজি ভরের কোনো বস্তুর ওজন কি হবে? ভরের সাথে ওজন অর্থাৎ ওয়েট। দেখো, ওয়েট কে রিপ্রেজেন্ট করে ডাব্লিউ দিয়ে। ওয়েট হলো কোনো অবজেক্টের মাস, লেখো মাস ইনটু ইটস অ্যাক্সেলারেশন। অ্যাক্সেলারেশন যদি অবজেক্টটা যদি আর্থে থাকে তাহলে কি হবে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অফ আর্থ। মাস ইনটু অ্যাক্সেলারেশন, এসিই সংক্ষেপে। অর্থাৎ ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ই। এর থেকে আমরা কি প্রমাণ পাচ্ছি? যে ওয়েট এটা কি আসলে? দেখো, এই ফর্মুলাটা মনে পড়ছে, এফ ইজ ইকুয়াল টু এম এ। তাহলে কি ওয়েটটা হলো একটা, এদিকেও এম এ এদিকেও এম এ, তাহলে ওয়েটটাও কি হলো? একটা কাইন্ড অফ ফোর্স। তাহলে ফোর্স যদি হয় তাহলে ফোর্সের ইউনিট আমরা কি জানি? নিউটন। তাহলে ওয়েটের ইউনিটও কি হবে? নিউটন। বুঝতে পারছো? এরও ডান দিকে এম এ, এরও ডান দিকে এম এ, মানে বোথ আর সেম, দ্যাট ইজ এফ ইজ নাথিং বাট ডাব্লিউ। গট ইট? তো ফোর্সও একটা, সরি, ওয়েটও একটা কাইন্ড অফ ফোর্স। ঠিক আছে, ঠিক আছে, এটা একটা ভালো ইনফরমেশন পাওয়া গেল আমাদের। এবারে আসি এক কোশ্চেনে। তো ওয়েট কি হলো? এম ইন্টু এ। এবার কি বলেছে? অবজেক্ট অন আর্থ। এর আগের কোশ্চেনে আমরা কি করে এসেছি? যে আর্থের অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি কি রিপ্রেজেন্ট করি? জি দিয়ে রিপ্রেজেন্ট করি, স্মল জি। এটাও কিন্তু একটা কাইন্ড অফ অ্যাক্সেলারেশন। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে কি করব? এম আর এই এটাকে রিপ্লেস করব জি দিয়ে। জিও একটা অ্যাক্সেলারেশন, ইউ একটা অ্যাক্সেলারেশন। যেহেতু এটা আর্থে আছে তাই অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি অন আর্থ। ওয়েটটা তাহলে কি হয়ে গেল আমাদের? ওয়েট মাস দিয়ে দিয়েছে কত? 10, লেখো 10। আর কি বলেছে? অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অর্থাৎ জি এর ভ্যালু কি দেওয়া আছে? 9.8 ইন্টু 9.8, তাহলে কি হচ্ছে? 98 নিউটন। This is the correct answer. Why is 98 Newton? That is the correct answer. Got it? পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। If an object is moving at a constant velocity, what can you conclude about the net force acting on it? অর্থাৎ কোনো অবজেক্ট মোশনে আছে
কিন্তু যে মোশনটা আছে সেটা হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি, অর্থাৎ সমবেগে, বাংলা যদি বলি সমবেগে চলছে। তাহলে ওই অবজেক্ট অর্থাৎ বস্তুর উপরে যে ফোর্স অর্থাৎ বল প্রয়োগ করা হচ্ছে সেটা কি হবে? নেট ফোর্স। এবার দেখো এই কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার আগে আমরা সেই আগে একদম প্রথমে যেটা ছিল সেই ফার্স্ট ল অফ মোশনে চলে যায়। ফার্স্ট ল অফ মোশনে কি ছিল? দ্য অবজেক্ট in rest always be in rest and the object is in motion always be in the motion, that is motion, and the motion is constant motion. এখানে কি বলছে? constant velocity until an external force applied on it, অর্থাৎ কোনো ফোর্স যখন অ্যাপ্লাই করবে না তখনই একমাত্র কি থাকবে? কনস্ট্যান্ট ভেলোসিটি থাকবে বা রেস্টে থাকবে। তা কনস্ট্যান্ট ভেলোসিটিতে আছে তার মানে কি? কোনো ফোর্স অ্যাক্ট করছে না। তো ফোর্স অ্যাক্ট করছে না মানে কি? তাহলে হয়ে গেল ফোর্সটা জিরো। তা জিরো কোথায় আছে দেখি, প্রথম লাস্টের দিক দিয়ে যাচ্ছে আমরা। দ্য নেট ফোর্স অ্যাক্টিং ইজ ডিক্রিজিং, ক্যান্সেল। দ্য নেট ফোর্স ইজ ইনক্রিজিং, ক্যান্সেল। দ্য নেট ফোর্স ইজ কনস্ট্যান্ট, ক্যান্সেল। দ্য নেট ফোর্স ইজ জিরো। এটা হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পারছো সব কোশ্চেনটা? Which of the following is not a fundamental force in nature? নতুন টার্ম, ফান্ডামেন্টাল ফোর্স। ফান্ডামেন্টাল ফোর্স কি জিনিস? ফান্ডামেন্টাল ফোর্স হলো মেইনলি এই চারটে ফোর্স যেগুলো আমাদের নেচারে পাওয়া যায়, তার মধ্যে চারটে ফোর্সকে আমরা ফান্ডামেন্টাল ফোর্স বলি। ফান্ডামেন্টাল ফোর্স সবাই এটা নোট করে নাও। ফান্ডামেন্টাল ফোর্স, ফান্ডামেন্টাল ফোর্স, ঠিক আছে? সেই চারটে কি জিনিস? ফার্স্ট হলো গ্র্যাভিটেশনাল ফোর্স। গ্র্যাভিটেশনাল ফোর্স সবাই কিন্তু লিখবে, গ্র্যাভিটেশনাল ফোর্স, ঠিক আছে? সেকেন্ড, এটা ফার্স্ট। সেকেন্ড কি? ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, সংক্ষেপে লিখি আমরা ইএম, অর্থাৎ ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স। আমরা কি বলছি? চারটে ফোর্স আছে যেগুলো ফান্ডামেন্টাল ফোর্স হিসেবে ধরা হয়। নাম্বার 3, দ্যাট ইজ উইক নিউক্লিয়ার ফোর্স। উইক নিউক্লিয়ার ফোর্স, নিউক্লিয়ার ফোর্স। আর নাম্বার 4টা কি হবে? স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স, ঠিক আছে? এই চারটে ফোর্সটা হলো আমাদের ফান্ডামেন্টাল ফোর্স, স্ট্রং নিউক্লিয়ার ফোর্স। এই চারটে ফোর্স বাদে, এই 4 টাইপস অফ ফোর্স বাদে বাকি যত সমস্ত ফোর্স আছে সেগুলো হচ্ছে কি? নন ফান্ডামেন্টাল ফোর্স। আমাদের কোশ্চেনে কি জিজ্ঞাসা করেছে? হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট আ ফান্ডামেন্টাল ফোর্স, অর্থাৎ এই চারটের মধ্যে কোনটা ফান্ডামেন্টাল ফোর্স নয়? অপশনে কি আছে? গ্র্যাভিটেশনাল ফোর্স। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্সে আমরা দেখেছি এখানে ফান্ডামেন্টাল ফোর্সের মধ্যেই পড়ে, তাই এটা ক্রস চিহ্ন দিয়ে দিলাম। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স, this is also in fundamental force, so again not correct. Nuclear strong force, nuclear strong nuclear force, nuclear strong force, তাহলে এটা কি অপশন হবে? এটা কারেক্ট অপশন হবে না, ক্রস চিহ্ন। তাহলে বাকি থাকলো কোনটা? সেন্ট্রিফুগাল ফোর্স। এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। তো এই চারটে অপশন কিন্তু আমাদের মনে রাখতে হবে। এই চারটে বাদে সমস্ত ফোর্সে কি? নন ফান্ডামেন্টাল ফোর্স। বুঝতে পারছো? নেক্সট, if you push a box horizontally across a frictionless surface with a constant force 20 Newton and the box accelerates 5 meter per second, what is its mass? অর্থাৎ এটা ভর কত? কি বলছে অঙ্কটা? একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি। সারফেস আছে, কি বলছে? একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা এখানে আছে, ঠিক আছে? এবার কি বলছে? এই অবজেক্টের উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে।
A force applied F, that is nothing but what? 20 নিউটন। এই ফোর্সটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে। আর এই ফোর্স অ্যাপ্লাই করা হলে কি হবে? একটা অ্যাক্সেলারেশন হবে। সেই অ্যাক্সেলারেশনটা কি বলে দিয়েছে? এ কি 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। হোয়াট ইজ ইটস মাস? সেম ফর্মুলা, এর আগেও আমরা এই ফর্মুলা দিয়ে একটা অঙ্ক করেছি। F is equal to ma, মাস চেয়েছে আমাদের, m is equal to দেন F by a। F কত বলেছে? ফোর্স কত বলেছে? 20 নিউটন। আর a অর্থাৎ অ্যাক্সেলারেশন 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো 5 4 4 5 20, তাহলে কি হবে? মাস কি হবে? 4 কেজি। বুঝতে পারছো? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো মাস কত হয়েছে আমাদের? 4 কেজি, 4 কেজি। অপশন 4 কেজি কোথায় আছে দেখো তো? 100 কেজি নট কারেক্ট, 20 কেজি নট কারেক্ট, 5 কেজি নট কারেক্ট, 4 কেজি। ভেরি ইজি। শুধু যদি এই ফর্মুলাটা আমাদের মনে রাখা যায়, F is equal to ma, এটা দিয়ে কিন্তু প্রচুর অঙ্ক আমরা করে দিতে পারবো। নেক্সট, which of the following force is typically considered as a conservative force? কনজারভেটিভ আর নন কনজারভেটিভ ফোর্স আমি আগেই পড়েছি এবং ওইগুলোর সম্পর্কে প্রত্যেকটা ফোর্সের এক্সাম্পলও দিয়েছি। এবার বলছে এর মধ্যে কোনটা কনজারভেটিভ ফোর্স হবে? ফ্রিকশন, গ্র্যাভিটি, এয়ার রেজিস্ট্যান্স আর টেনশন। তোমাদের যদি মনে থাকে, এই যখন কনজারভেটিভ ফোর্স বলছিলাম আর এক্সাম্পল দিচ্ছিলাম আর নন কনজারভেটিভ ফোর্স এক্সাম্পল দিচ্ছিলাম, তখন কি বলেছিলাম? নন কনজারভেটিভ ফোর্সের এক্সাম্পলের সময় বলেছি আমি ফ্রিকশন, টেনশন আর রেজিস্ট্যান্স। তো ফ্রিকশন ক্রস, টেনশন ক্রস, রেজিস্ট্যান্স, এয়ার রেজিস্ট্যান্স ক্রস, বাকি থাকলো কোনটা? গ্র্যাভিটি। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তোমাদেরকে আবার মনে করিয়ে দিই আমাদের টেলিগ্রাম চ্যানেল সম্পর্কে। আশা করি তোমরা এতক্ষণে জয়েন করে গিয়েছো, আর যারা জয়েন করোনি অবিলম্বে জয়েন করো। এই যে ভিডিওটা দেখছো এটা পিপিটি, অর্থাৎ প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমরা প্রোভাইড করে দেবো। তো জয়েন করে যাও এই কিউআর কোডটা স্ক্যান করে। WBCS, ফুড এসআই, কলকাতা পুলিশ এসআই সহ সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্য কিন্তু আমরা স্কর্ডেমি বাংলাতে কোচিং করাচ্ছি। তো জলদি সেজন্য তোমাদের কি জয়েন করতে হবে এই টেলিগ্রাম চ্যানেলে। নেক্সট কোশ্চেন, আ কনজারভেটিভ ফোর্স ইজ one for the which the work done is moving an object between 2 points is independent of the path taken. কনজারভেটিভ ফোর্সের যেটা ডেফিনেশন সেটাই বললো যে কনজারভেটিভ ফোর্স কি হবে? কোন রাস্তা দিয়ে যাবে তার উপরে ডিপেন্ড করে না, শুধু ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্টের উপরে ডিপেন্ড করে। ইন্ডিপেন্ডেন্ট অফ পাথ টেকেন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নন কনজারভেটিভ ফোর্স? অর্থাৎ নন কনজারভেটিভ ফোর্স কোনটা? যেগুলো কোন পথে যাচ্ছে, কোন পথ দিয়ে যাচ্ছে তার উপরে ডিপেন্ড করছে ওয়ার্কডানটা। যে ফোর্সের ওয়ার্কডানটা কোন পথে যাচ্ছে তার উপরে ডিপেন্ডেন্ট, অর্থাৎ পাথ ডিপেন্ডেন্ট। এইগুলোর মধ্যে কোনটা পাথ ডিপেন্ডেন্ট অর্থাৎ নন কনজারভেটিভ ফোর্স? ম্যাগনেটিক ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, ফ্রিকশন ফোর্স, স্প্রিং ফোর্স। ম্যাগনেটিক ফোর্স হবে না কনজারভেটিভ ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স ইজ অলসো কনজারভেটিভ ফোর্স, সিমিলারলি স্প্রিং ফোর্সও কনজারভেটিভ ফোর্স। বাকি থাকছে কোটা? ফ্রিকশন ফোর্স। দিস ইজ দ্য নন কনজারভেটিভ ফোর্স। ওকে, অর্থাৎ এই ফোর্স কোন পথের উপর দিয়ে যাবে সেটার উপর ডিপেন্ড করছে। অবশ্যই ডিপেন্ড করছে ফ্রিকশন ফোর্স। কেন? দেখা যাক দুটো একটা অবজেক্ট পয়েন্ট 1 থেকে পয়েন্ট 2 যাচ্ছে, ঠিক আছে? এই পথ দিয়ে যাচ্ছে একটা, যখন এই পথ দিয়ে যাচ্ছে তখন কি ডিস্টেন্সটা কিন্তু খুবই কম। যদি এই পথ দিয়ে যায় তখন কি হবে? ফ্রিকশনটা অনেক বাড়বে, তাই না? সেক্ষেত্রে কি ওয়ার্ক ডানটা সেম হবে? সেম হবে না। যখন এই পথ দিয়ে যাচ্ছে, এই পথ দিয়ে যাচ্ছে, তখন কি হবে? ওয়ার্ক ডানটা অনেক কম হবে, কাজ করা সহজ, কোনো অবজেক্ট এখান থেকে বি নিচে নিয়ে আসা। কিন্তু যখন এই পথ দিয়ে অর্থাৎ বি পথ দিয়ে যাবে তখন কিন্তু ওয়ার্ক ডান অনেক বেড়ে যাবে, ঠিক আছে? তাই এটা কি বলছে? ফ্রিকশন ফোর্স একটা নন কনজারভেটিভ ফোর্স। In the context of conservative force, which property
is associated with the concept of potential energy. পোটেনশিয়াল এনার্জি, এই ব্যাপারটা কি নতুন টার্ম চলে এসছে আবার। পোটেনশিয়াল এনার্জি মানে হলো কোনো অবজেক্টের এনার্জি ডিউ টু ইটস পজিশন অ্যান্ড কনফিগারেশন। পোটেনশিয়াল এনার্জিকে সংক্ষেপে আমরা লিখি পি ডট ই দিয়ে। তো এনার্জি অফ অ্যান অবজেক্ট ডিউ টু ইটস পজিশন, নাম্বার ওয়ান ইজ পজিশন, তো লেখো পজিশন, ডিউ টু ইটস পজিশন। আর কি আছে? কনফিগারেশন, কনফিগারেশন, ঠিক আছে, ডিউ টু ইটস পজিশন অ্যান্ড কনফিগারেশন। একটা এক্সাম্পল সাহায্যে বোঝা যাক। ধরা যাক দিস ইজ দ্য সি লেভেল, একটা অবজেক্ট এখানে আছে আর একটা অবজেক্ট এখানে আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি পিই, পিই ফর্মুলা হলো এম জি এইচ। দুটোর যদি মাস সেম হয়, এটারও এম মাস এম, এটারও মাস এম, তাহলে কোন অবজেক্টটা পোটেনশিয়াল এনার্জি বেশি হবে? ফর্মুলা আছে এম জি এইচ, মাস সেম, জিও সেম, তাহলে কি হবে? এইচ। যার হাইট বেশি তার হবে কি হবে? পোটেনশিয়াল এনার্জি বেশি হবে। তাহলে দিস ইজ দ্য পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইটস হাইট, দ্যাট ইজ নাথিং বাট পজিশন। এটা হলো পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ইটস পজিশন। কনফিগারেশন মানে কি? স্প্রিং এর কথা চিন্তা করা যেতে পারে, স্প্রিং এর কনফিগারেশনের জন্য এর পোটেনশিয়াল এনার্জি গেইন করে, ঠিক আছে। এটা হলো আমাদের পোটেনশিয়াল এনার্জি। অপশনে কি আছে দেখি? মাস, ভেলোসিটি, লোকেশন, টেম্পারেচার। টেম্পারেচার তো হবে না, মাসও হবে না, ভেলোসিটিও হবে না, ডিউ টু ইটস লোকেশন। লোকেশন মানে কি? আ কাইন্ড অফ পজিশন। এটা হলো আমাদের কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। When an object is subjected to a non-conservative force and moves in a closed loop, what can be said about this total mechanical energy? Kinetic energy plus potential energy, অর্থাৎ নন কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে টোটাল মেকানিক্যাল এনার্জি কি হবে? একটা নন কনজারভেটিভ ফোর্সের কথা চিন্তা করা যাক, দ্যাট ইজ ফ্রিকশন ফোর্স। ফ্রিকশন ফোর্সে কি হয়? এনার্জি ব্যয় হয়। ওই ব্যয় খাওয়া যে এনার্জি, ওটাকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় না। অর্থাৎ এনার্জি যদি 100 জুল থাকে প্রথমে, তারপরে কি হবে? ক্ষয় হতে 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 একটা পর্যায়ে গিয়ে ধরো 10 জুলে গিয়ে থাকলো, তাহলে এনার্জি কি হয়? ক্ষয় হচ্ছে, অর্থাৎ কমছে, অর্থাৎ ডিক্রিজ করছে। অপশনে কি আছে দেখি? পোটেনশিয়াল এনার্জি, মেকানিক্যাল পোটেনশিয়াল এনার্জি, অ্যাবাউট ইটস টোটাল মেকানিক্যাল পোটেনশিয়াল এনার্জি, ইট রিমেইন কনস্ট্যান্ট। নন কনজারভেটিভ ক্ষেত্রে নট রিমেইন কনস্ট্যান্ট, বাট কনজারভেটিভের ক্ষেত্রে বলা যেতে পারে ইট রিমেইন কনস্ট্যান্ট হবে না, ইট ইনক্রিজেস হবে না, ইট ডিক্রিজেস। অর্থাৎ নন কনজারভেটিভ ফোর্সে অলওয়েজ এনার্জি কি করে? ডিক্রিজ করে, অর্থাৎ কমে যায়। ইটস অসিলেট পিরিয়ডিক্যালি, এটাও হবে না। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। If an object moves in a straight line and returns to its starting point, what is its displacement? Displacement ব্যাপারটা কি? ডিসপ্লেসমেন্ট কে সংক্ষেপে লেখা হয় এস দিয়ে, অনেক জায়গায় বইতে এক্স দিয়েও লেখা হয়। এটাকে বলছে ডিসপ্লেসমেন্ট। এটা কি বলছে? দ্য শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট। শর্টেস্ট, সবাই লিখে নাও এটা, shortest distance between its initial and final পয়েন্ট, ঠিক আছে। শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন ইটস ইনিশিয়াল অ্যান্ড ফাইনাল পয়েন্ট, অর্থাৎ অবজেক্ট দুটো পয়েন্ট আছে, ধর এখানে এই পথ দিয়ে গেল,
এটা কি এর ডিসপ্লেসমেন্ট বলা যাবে? যাবে না। এর ডিসপ্লেসমেন্ট হবে শর্টেস্ট ডিস্টেন্স, দ্যাট ইজ নাথিং বাট আ স্ট্রেট লাইন। এটাই হবে শর্টেস্ট ডিস্টেন্স, বুঝতে পারছো? তাহলে এটা হলো এর ডিসপ্লেসমেন্ট। এবার কি বলেছে? মুভস ইন এ স্ট্রেট লাইন অ্যান্ড রিটার্নস ব্যাক টু ইটস স্টার্টিং পয়েন্ট। অর্থাৎ এখান থেকে যদি স্টার্ট করেছে, আবার ছবিটা ভালো করে আঁকি, এখান থেকে স্টার্ট করেছে, এদিকে গিয়েছে, প্রথমে এদিকে গিয়েছে, কালারটা চেঞ্জ করে নেই, তারপরে কি হয়েছে, আবার এই পথ ধরে এখানে ব্যাক করেছে। অর্থাৎ এই ইনিশিয়াল পয়েন্ট সেম, ফাইনাল পয়েন্ট সেম, ইনিশিয়াল আর ফাইনাল পয়েন্ট সেম। তাহলে ডিস্টেন্স কি হবে? শর্টেস্ট ডিস্টেন্স কি হবে? 0 হবে। তাহলে এটা হবে তাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ইফ আ কার ট্রাভেলস 100 কিলোমিটার্স ইন 2 hours, হোয়াট ইজ ইটস অ্যাভারেজ স্পিড? এবার অ্যাভারেজ স্পিড সংক্ষেপে এভি স্পিড, এর ফর্মুলা হলো, অ্যাভারেজ স্পিডের ফর্মুলা হলো টোটাল ডিস্ট্যান্স, টোটাল ডিস্ট্যান্স। ফর্মুলাগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে তোমরা। টোটাল ডিস্ট্যান্স বাই টোটাল টাইম। ঠিক আছে? কি বলেছে এখানে? টোটাল ডিস্ট্যান্স কত? কার ট্রাভেলস 100 কিলোমিটার, তাহলে 100 কিলোমিটার, আর টাইম কত? 2 আওয়ার্স, তাহলে কত হচ্ছে? 50। তাহলে অ্যাভারেজ স্পিড কি হচ্ছে? 50 km, কিলোমিটার পার সেকেন্ড। ঠিক আছে? 100 km, এটা সেকেন্ড, এটা আওয়ার, সরি আওয়ার। তাহলে 100 km পার আওয়ার, নট সেকেন্ড হবে এখানে। কি লিখবো আমরা? যেখানে থাকবে, যেখানে যেটা থাকবে আমার সেটাই কিন্তু লিখতে হবে। এই যদি সেকেন্ড থাকতো তাহলে সেকেন্ড লিখতাম, কিন্তু আওয়ারে আছে তাই লিখবো আওয়ার। সিমিলারলি এটা আমার চেঞ্জ করে আওয়ার করে দিতে হবে, আওয়ার। ঠিক আছে? ইউনিটগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে অবশ্যই। 100 এর জায়গায় 50, 20, 100 হবে না, 2 হবে না, 50 km per hour। নেক্সট, হোয়াট ডাজ নেগেটিভ ভেলোসিটি ভ্যালু ইন্ডিকেট? নেগেটিভ ভেলোসিটি মানে কি? ধরা যাক একটা পয়েন্ট থেকে অবজেক্ট এই ডিরেকশনে যাচ্ছে, এটাকে যদি আমি পজিটিভ ডিরেকশন ধরে নেই, প্লাস পজিটিভ ডিরেকশন ধরে নেই, যদি অবজেক্টটা পজিটিভ ডিরেকশনে অর্থাৎ এই ডিরেকশনে না গিয়ে অপোজিট ডিরেকশনে চলে যায়, তখন কী বলবো এটাকে? নেগেটিভ। এটাকে বলবো নেগেটিভ ডিরেকশন। নেগেটিভ ডিরেকশনে যখন অবজেক্ট যাবে তখন সেটাকে বলবো নেগেটিভ ভেলোসিটি। ঠিক আছে? হোয়াট ডাজ এ নেগেটিভ ভেলোসিটি ভ্যালু ইন্ডিকেট? দ্য অবজেক্ট ইজ ইন রেস্ট। রেস্টটা কি আছে? একই পজিশনে কি আছে? নেই তো, তাহলে এটা কি হবে? ক্রস। দ্য অবজেক্ট ইজ মুভিং অ্যাওয়ে ফ্রম দ্য রেফারেন্স পয়েন্ট, অর্থাৎ পয়েন্টের অ্যাওয়ে, থেকে দূরে সরে যাচ্ছে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দ্য অবজেক্ট ইজ মুভিং টুয়ার্ড দ্য রেফারেন্স পয়েন্ট, এটাও হবে না। দ্য অবজেক্ট ইজ চেঞ্জিং ডিরেকশন কনস্ট্যান্টলি, এটাও হবে না। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আ কার অ্যাক্সিলারেটস from a rest at rate 5 meter per second, 5 meter per second square for 10 seconds. What is final velocity? সেই আমার একই ফর্মুলা, অ্যাক্সিলারেশন মানে আমরা কি জানি? অ্যাক্সিলারেশন মানে ফাইনাল ভেলোসিটি vf মাইনাস vi বাই ইটস টাইম। ঠিক আছে? অ্যাক্সিলারেশন বলে দিয়েছে কত? 5। vf আর vi, vi কি বলে দিয়েছে? দ্য কার, ইফ আ কার অ্যাক্সিলারেট ফ্রম রেস্ট, রেস্ট মানে কি? তার ভেলোসিটি 0, vi মানে প্রথমে তার ভেলোসিটি 0 ছিল, মানে ইনিশিয়াল ভেলোসিটি vi 0, তাহলে vf আমাদের বার করতে হবে, vf মাইনাস vi কে জায়গায় কি লিখে দেবো? 0, আর টাইম কত আছে? 10। ঠিক আছে? তাহলে vf মাইনাস 0 ইজ নাথিং বাট vf বাই 10। শুধু vf কি থাকছে? vf ইজ ইকুয়াল টু নাথিং বাট 5 ইন্টু
10, that is 50. 50 কোন অপশনে আছে? This is the correct answer. বুঝতে পেরেছো সবাই? নেক্সট কোশ্চেনে আসা যাক। A sprinter covers distance 100 meter in 10 seconds. What is the sprinter average speed? একটু আগে ক্যালকুলেট করলাম। That is total distance. Total distance কত? 100 মিটার। 100 মিটার বাই টোটাল টাইম 10 সেকেন্ড। তাহলে কি হয়ে যাচ্ছে? অ্যাভারেজ স্পিড এভি স্পিড ইকুয়াল টু টোটাল টাইম বাই টোটাল ডিস্টেন্স। ঠিক আছে? তাহলে 100 বাই 10 ইজ নাথিং বাট 10 মিটার পার সেকেন্ড। দিস ইজ দ্য কারেক্ট আনসার, 10 মিটার পার সেকেন্ড। নেক্সট, an athlete returns a marathon with a total distance 42 km in 3 hours. What is the athlete's average speed? আবার সেম ম্যাথমেটিক্স। তো অলরেডি ফর্মুলা তোমরা জেনে গিয়েছো। এই ফর্মুলা ইউজ করে আমাদের ক্যালকুলেট করতে হবে এটা কোনটা রাইট অপশন। এইটা থাকবে তোমাদের হোমওয়ার্ক। এটা ক্যালকুলেট করে তোমরা কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে, যে অ্যাভারেজ স্পিড কোনটা হবে। ফর্মুলা তো তোমরা জানো যে অ্যাভারেজ স্পিড এভি ডট স্পিড। অ্যাভারেজ স্পিড মানে কি বলো? ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। ঠিক আছে? এই ফর্মুলা ইউজ করে কত অ্যান্সার এলো সেটা আমাদেরকে জানাও আমাদের কমেন্ট সেকশনে। এটা থাকলো তোমাদের হোমওয়ার্ক, এটা আমি আর সলভ করবো না। বুঝতে পেরেছো? দেখা যাক তোমরা কেমন শিখেছো। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আ কার ট্রাভেল 120 কিলোমিটার at constant speed of 60 km/h. How long does it take to complete the journey? টাইম বার করতে হবে। তো আমরা কি জানি? velocity is equal to velocity is equal to, you can add speed also, is equal to distance or displacement by time. যেহেতু এখানে ভেলোসিটি লিখেছি তাই এখানে ডিসপ্লেসমেন্ট লিখলাম। যদি স্পিড লিখতাম তখন আমি ডিস্টেন্স লিখতাম। স্পিডে যদি পরিচয় দিও তখন এখানে কি লিখবো আমরা? স্পিডে যখন বলবো তখন কি লিখবো আমরা? স্পিড লিখবো ভেলোসিটির জায়গায় স্পিড। তখন কিন্তু আর ডিসপ্লেসমেন্ট না লিখে আমরা কি লিখবো? ডিস্টেন্স লিখবো। ডিস্টেন্স বাই টাইম। ঠিক আছে? কারণ velocity vector quantity, displacement also vector quantity. Speed is scalar quantity, distance is always scalar quantity. How long does it take to complete the journey? কি বলেছে? স্পিড বলে দিয়েছে কত? 60। ডিস্টেন্স কত বলে দিয়েছে আমাদের? 120। টাইম অর্থাৎ টি বার করতে হবে। তো টি কত হলো আমাদের? 120। টি এদিকে চলে এলো, 60 তোলা চলে যাচ্ছে, 60 কাটাকুটি করো, কত হচ্ছে? 2 আওয়ার। 2 hours is the correct answer. Okay, so that's it for my side. আমি ট্রাই করলাম আজকে যে কোশ্চেন, আজকে যে আমাদের পোর্শন ছিল ফোর্স অ্যান্ড লজ অফ মোশন সম্পর্কে তোমাদেরকে একটা ব্রিফলি শর্ট ভিডিও দিয়ে এটাকে বোঝানোর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো অবশ্যই ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করবে যারা WBCS এর জন্য প্রস্তুতি নিচ্ছে, প্রিলিমসের জন্য প্রস্তুতি নিচ্ছে, ফুড এসের জন্য প্রস্তুতি নিচ্ছে। সবাইকে শেয়ার করবে। শেয়ার করে ভিডিও ফিডব্যাক তোমরা কমেন্টে লিখবে এবং ভিডিও থেকে তোমরা কী কী শিখলে সেটাও তোমাদের জানাতে ভুলবে না। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার ক্লাস এখানে শেষ করছি। থ্যাংক ইউ। দ্যাটস ইট ফ্রম মাই সাইড।